দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 18, লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। আজ শুক্রবার। জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান। খাওয়া দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল। আজ ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়েছে। কালো চুলগুলো ঝলমল করছে। হাতে খাতা এবং নিব কলম, মনোযোগ দিয়ে লিখছে। লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসলো। বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসে। খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তে মুখের কোণে হাসি চলে আসে। এটা যেন সবার বেলায়। সুফিয়ানের দাদা নিজাম হায়দার, তিনি লেখালেখি করতে ভালোবাসতেন। প্রতিদিন যা ঘটত তাই লিখে রাখতেন। মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন। তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করত। তাদের কে না ঘৃণা করত, সবাই ঘৃণা করত। নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল। ব্রিটিশ রুল স্টেলিং আওয়ার ল্যান্ড, দ্য fields we sow they take away, in indigo fields they force and suppress, yet our boys rise strong and kind. Your crown will crack, your walls will fall, in the kingdom of injustice no time remains, freedom will bloom like light at last. The call of victory will echo in every field, whether today or tomorrow. যার বাংলা অর্থ, ব্রিটিশের শাসন জমি ছিনিয়ে কৃষকের রক্ত শ্রমের দাম, নীল চাষে বাধা দমন তারা চালায়, সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চায়। তোমাদের রাজা ভাঙবে, তোমাদের প্রাচীর পড়বে, অন্যায়ের রাজ্য আর থাকবে না কাল। মুক্তির ফুল ফুটবে, আলো ছড়াবে, গ্রামের মাঠে বিজয়ের ডাক শুনবে সবাই, আজ হোক বা কাল। ব্রিটিশ বাহিনী থেকে দুজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসে। নিজাম সেখানে উপস্থিত ছিলেন। রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল ওদের উপর। তার উদ্দেশ্যই ছিল ওদের দেয়া। কবিতা পড়ে ওরা দুজনের মধ্যে চামাচাই করে নিজাম হায়দারকে বন্দি করে, তাকে অত্যাচার করে। এক পর্যায়ে তিনি মারা যান। সুফিয়ানের বাবা সিলমন হায়দার, তখন তার বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যায়। জন্ম নিল সুফিয়ান। সুফিয়ান বড় হতে শুরু করলো। তাকে তার দাদার আদর্শের গল্প শোনাতেন তিনি। হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায়। সিন্ধুতলি গ্রাম ছেলে আলিমনগরে চলে আসে, কৃষিকাজ শুরু করে, চিন্তা ও চেতনা মুক্ত জীবন গড়ে। লিখে পাতাটা শেষ করলো। ফারদিনের কথা মনে পড়লো। তার চাঞ্চল্যতা চোখের সামনে ভাসছে। ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলেও বিরক্ত সে মোটেই হয় না। গতকাল থেকে তার সাথে দেখা হয় না, বিরক্ত করছে না, এটা ওটা প্রশ্ন করছে না। সুফিয়ান বিরক্ত হলো, প্রচণ্ড বিরক্ত হলো। সিগারেট বের করলো। সিগারেট বের করে ধরিয়ে ফুঁকলো। ফারদিনা সূর্যের মতো আলোকময়। অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই, যদি আধারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সুফিয়ানের মাথায় দাদাজানের মতো কবিতা এসেছে। ব্রিটিশদের নিয়ে কবিতা নয়, প্রেমের কবিতা। হাতে খাতা আর নিব কলম তুলে নিল। সাদা পৃষ্ঠা বের করলো। কলমটি কালিতে ডুবিয়ে লিখতে শুরু করলো। তোমার চোখে নীল নদীর ঢেউ, চেয়ে থাকি চুপ করেই, কিছু না বলেই। চুলে তোমার রাতের ছায়া খেলে যায়, মনটা আমার হারিয়ে যায়, বুঝে না কেন তাই। ফারদিনা, তুমি যেন পূর্ণিমার রাতের গান, তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানালা খান। তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস, তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস। তুমি যদি রোদ হও আমি তোমার ছায়া, তুমি যদি সাগর হও আমি তার মায়া, তুমি যদি স্বপ্ন হও আমি সেই ঘুম, তোমার নাম শুনলে কাঁপে আমার মন রোম। আজ হোক বা কাল তোমাকে ভালোবাসতে চাই চিরকাল। ফারদিনা, তুমি আমার হৃদয়ের নাম, চাঁদও হিংসে করে তোমার আলোয়, তুমি আমার কবিতার স্বপ্ন ভালোই। খাতা রেখে দিল। কলম কালির দোয়াত রেখে দেয়। সিগারেট নিভে গিয়েছে, সিগারেটের নেশা ছাড়তে হবে। সলেমান উপস্থিত হয়। পরনে ফতুয়া, একদম ময়লায় ভরপুর, লুঙ্গি একপাশ থেকে ওঠানো, চোখের নিচে কালো দাগ। সুফিয়ান চেয়ে জিজ্ঞেস করলো, দিনে তোর কাজ নেই, এসেছিস কেন? আপনিই তো বললেন রাতে গ্রাম টহল দিতে, সন্দেহজনক কিছু ঘটলে আপনাকে যেন জানাই। কিছু জানতে পেরেছিস? সুফিয়ান এক পা তুলে ঘাটের উপর রাখল।
সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভার রাখল। আমাদের গ্রামের আলিরহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল। ওদের আমার সুবিধার মনে হয়নি। ওদের সাথে ভারী ভারী কিছু ছিল। ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার দেখতে পাইনি। সুফিয়ান চুপচাপ রইল। সোলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টি দেখে বলল, আপনি এভাবে বসবেন না। কেন? ব্রিটিশরা এমনে বসে। আপনি সত্যি কৃষক তো? সুফিয়ান শব্দ করে হাসল, বসা থেকে উঠে দাঁড়ালো, হাসি থামালো। সোলেমানের কাঁধে হাত রেখে বলল, আমি মিথ্যা বলি না। আমি একজন কৃষক, কখনো জমিতে চাষ করি। আমি একজন রাখাল, কখনো দূর দূরান্তে গরু মেষ চড়াই, শখে বাঁশি বাজাই। আপনি বাঁশি কখন বাজান? শিখলেন কিভাবে? কখনো তো শুনি নাই। সুফিয়ান দুই হাত পেছনে নিয়ে সাহেবের মতো দাঁড়ালো, বলল, গরু মহিষ যখন চড়াতাম একা একা নির্জন বনে বসে থাকতাম, বাঁশির সুর ধরলাম, সঙ্গী হলো বাঁশির সুর। সুফিয়ানের কণ্ঠে ব্যাকুলতা। সলিমান প্রসঙ্গ পাল্টে বলল, গত পরশু রাতে আরও একটা জিনিস দেখেছি। সলিমানের চোখে মুখে লাজুকতা। সুফিয়ান তার দিকে ঘুরে তাকালো, চোখের ভাষায় হুঙ্কার। সলিমান মাথা নত করে ফেলল। সুফিয়ান চোখ সতেজ করে বলল, আমায় আর ফারদিনাকে দেখেছিস তাই তো? লণ্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করছিলিস আমাদের। আমি বিষয়টি লক্ষ্য করেছি। আপনি এত কিছু কিভাবে লক্ষ্য করেন? আমার 4টে চোখ। কয়টা? জি 4টে। আপনাকে আর ওই জমিদারের মেয়েরে সুন্দর মানাইছে বলেই দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না, বল মানিয়েছে। মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস, শুদ্ধ ভাষা ব্যবহার করবি। কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যের খাবারের ব্যবস্থা আমরা করি, আমাদের মূল্য বেশি কি না? বেশি। হালাল টাকায় বরকত বেশি। তোর বউ অসুস্থ ছিল, গুরুতর রোগ হয়েছিল। চুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস, ভালো হয়নি। চুরি করা ছেড়ে দিয়েছিস, পর তোর বউ এখন সুস্থ। এটা হচ্ছে হালাল আয়, বুঝেছিস? সোলেমানের হৃদয় ভেদ করল কথাগুলো। হালাল টাকায় বরকত আছে। কদিন হয় বিষয়টি বুঝতে পেরেছি। এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ঘরে ভালো 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 খাবার এনেছে, কিন্তু হজম হয়নি। মানসিক শান্তি ছিল না। আজকাল সোলেমান সেই শান্তিটুকু পাচ্ছে। বিনয়ের সাথে বলল, আল্লাহ আপনার ভালো করুক। আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তা না করে সঠিক পথে আনতে চেয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে। ওর চোখে জল আসলো, পাপড়ি ভেজেনি, মন অবধি এসে আটকে গেল। সুফিয়ান বলল, কখনো যদি তোদের ছেড়ে চলে যাই, আমার উপদেশগুলো ভুলে যাস না। এতেই আমার ভালো হবে। ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটল সুফিয়ান। পাশে সলেমান কৌতূহল নিয়ে বলল, আপনি সারাদিন কি লেখেন? আমার দাদা লিখতে পছন্দ করতেন। না বলা কথাগুলো উনি লিখে রাখতেন, সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন। এমনকি কারোর উপর অভিমান করলে রাগ হলেও লিখতেন। আমি দেখিনি, শুনেছি। আমিও তার মতো সবকিছু লিখে রাখি। ঘরের সামনে সুফিয়ানের অর্শ হেরসা ধ্বনি তুলল। সুফিয়ান কাছে এগোয়, হাত বুলিয়ে দিল গায়ে। অশ্বটির গায়ের রং লালচে বাদামি। সুফিয়ান আদর করে নাম দিল রাঙা। বলল, আজ থেকে তোর নাম রাঙা। অশ্বটি পুনরায় হেরসা ধ্বনি তুলল। আনন্দ পেয়েছে। রাঙা মাথা নুড়িয়ে দিল। ভীষণ আদর দরকার। সুফিয়ান সকাল থেকে একবারও ওর কাছে আসেনি। সলেমান বলল, রাঙা? দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গিয়েছে। কুয়াশার চাদর ঢেকে দিয়েছে তাকে। বদ্রু হাবলু খেতে এখনো কাজ করছে। সুফিয়ান দুই হাত পেছনে রেখে ধীর পায়ে ক্ষেতের আইলে হাঁটছে। কাদার গন্ধ আসছে, ভারী টকটকে নোনা ধরা গন্ধ। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রু হাবলুকে উদ্দেশ্য করে বলল, আজ আর করতে হবে না, চলে যা। ওরা ক্ষেত থেকে উঠে চলে যায়। সলেমান সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের ছাড় দিলেন কেন? ভোরবেলা থেকে কাজ করছে ওরা। আপনার অনেক মায়া। সুফিয়ান একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মায়া অত্যন্ত খারাপ জিনিস। মায়া মানুষকে ছায়ার মতো জড়িয়ে ধরে। সলেমান তার রেস্ট নিয়ে কিছু বলতে চাইল, পারল না। ফারদিনা ও ঝিলমিল আসছে তাদের দিকে। সুফিয়ান দেখেনি। সলেমান বলল, আপনার ছায়া ওই চলে এসেছে। হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল। ফারদিনার পরনে খয়েরি রঙের শাড়ি,
আজ চুলগুলো ছেড়ে দিয়েছে, শীতের পোশাক নেই, ঝিলমিল হাঁটছে আর খাচ্ছে। সুফিয়ান বিরক্তিকর ভাব নিল। খুশি হয়েছে বুঝতে দিলেই সর্বনাশ। ফারদিনা সুফিয়ানের সম্মুখে অগ্রসর হয়ে বলল, গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি, তুমি গোলাপ চারা দেখতে আসনি কেন? নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি? সে নিশ্চয়ই মেহের। আমি জানি ওই হবে। আমি তো ওর মতো কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে পারি না, তাই না? সুফিয়ান ঠোঁট উল্টিয়ে সশব্দে হেসে ফেলল। ফারদিনা তার হাসিতে হাঁ হয়ে রইল। হাসির মাঝেও খুঁত থাকে, হয় হাসলে নাক ছাড়িয়ে যায়, মুখ বিশাল বড় হয়ে যায়, নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না। তার হাসি নিখুঁত। মুগ্ধতার সাথে দেখল। সুফিয়ান থেমে গেল। ফারদিনার সাথে গতকাল দেখা হয়নি, তার কারণেই সে বিরক্ত হয়েছে। সত্যটা বলা যাবে না, মিথ্যে বলা পাপ। এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে না বলতে হয়। একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দেব কোনটার? ফারদিনা আঙুল নাচিয়ে নাচিয়ে বলল, যেইটা বলো মিথ্যে বলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দাও, দিনের বেলা বাইরে বের হয়েছ কেন? কেউ দেখে ফেললে বিপদ। আব্বা ভাইয়েরা একটা সালিশে গিয়েছে, ফুপু ঘরে আছেন, উনি দেখলে আর কি? আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না। সোলেমান পিছ থেকে বলল, ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমাকে সুফিয়ানটা ছাড়া ভালো লাগে না? বলেই দাঁত বের করে হি হি করে হেসে উঠল। ওর রেস্টুরেন্টে ঝিলমিল হাসল। সুফিয়ান গরম চোখে সোলেমানকে দেখল। সোলেমান চুপ হয়ে গেল। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, সারাদিন পাখির মতো ফরফর করো। তোমার ফরফরানি আমাকে বেশ বিরক্ত করে। শিগগিরই আপনাকে আর বিরক্ত করব না, দেখবেন। সুফিয়ান থাপ্পড় দেওয়ার ভান করে বলল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। মারবে আমাকে? মারতেও পারি। সুফিয়ান রেগে বলল। চোখ দুটো লাল হয়ে গেল। বলল, আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলব। ফারদিনা নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার হাতেই মরতে চাই বাঁশিওয়ালা। তোমার লাজ শরম নেই? তুমি লজ্জা কেড়ে নিয়েছ, বেয়াদব মেয়ে। ফারদিনা হাসল। সুফিয়ান বিরক্ত হলো না। খুব চেষ্টা করছে তার বিরক্তিকর রূপটা ধরে রাখতে, হচ্ছে না। নিমেষেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর। হাসছ কেন বেহাইয়া মেয়ে? তুমি জানো, কাল আব্বাও আমাকে বেয়াদব বলেছে, আজ তুমিও বলছো। দুজনেই আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষের মুখ থেকে বকা শুনতেও ভালো লাগে। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো প্রিয় মানুষ টনুষ নই। না, বিরক্তিকর অভিনয় হচ্ছে না, একদমই হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ রাখার জন্য সিগারেট দরকার। সিগারেট ধরালো। ফারদিনা বলল, আজ আর তোমাকে সিগারেট খেতে দেব না। বলেই সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে ক্ষেত ছাড়ল, জঙ্গলের দিকে চলে যায়। সোলেমান ঝিলমিল হাঁ করে তাকিয়ে রইল। ঝিলমিল বলল, এ কি, তুমি দৌড়ে ওর পেছন গেলে না কেন? আমি তো ভাবছি তুমি ওর পেছন দৌড়ে ওকে ধরবা। সুফিয়ান ঠোঁট কামড়ে বলল, আমি তোর ভাবনায় চলি না। আর এই মেয়েটা আমায় অযথা জ্বালাচ্ছে। চল আমরা চলে যাই, ও অপেক্ষা করতে করতে চলে আসবে, বোকা মেয়ে। ঝিলমিল বলল, সত্যি তোমার ওর লাগে টান নাই? না, সত্যিই নাই, আমি মিথ্যে বলি না। 3 সত্যি কও তো। 1 সত্যি 2 সত্যি। সুফিয়ান থেমে গেল। 3 সত্যি বলার আগে জঙ্গল থেকে ফারদিনার তির্যক কণ্ঠ ভেসে আসে। সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল। ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না। সন্ধ্যার আধার ছুঁয়ে গিয়েছে জঙ্গল। সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল, ফারদিনা। অস্থির চোখে এদিক ওদিক তাকালো। ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে, সুফিয়ানের সিগারেটটা দেখছে। সুফিয়ান খেপে গেল। রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ফারদিনার কাছে হাঁটু আধভাস করে বসল। বলল, তুমি চরম বেয়াদব মেয়ে। শুধরাবে না তাই তো? দিন দিন জ্বালাচ্ছ কেন? একদিন আমি তোমার ফরফরানি একেবারে বন্ধ করে দেব। সুফিয়ানের কথা গায়ে না লাগিয়ে সে হাসল, তবে নিঃশব্দে। সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না। বলল, আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল, চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন। আমার মা চঞ্চল ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে। ধুর বোকা মেয়ে, মেয়েরা হচ্ছে ফুলের মতো, তাদের আস্তে ধীরে ধরতে হয়, তাদের সাথে কোমল আচরণ করতে হয়, বুঝছো? বুঝেছি। আমাকে এখনই যেতে হবে, আমি যাই। আজ রাতে আর তোমার সাথে কথা হবে না। বলেই ফারদিনা ছুটে গেল।
সুফিয়ান পেছন থেকে বলল, রাতে অপেক্ষা করব। সোলেমান ও সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে। পূব দিকের রাস্তা থেকে ফারদিনার দোতলার ঘরটা দেখা যায়। প্রতিদিন আলো জ্বলে, লণ্ঠন মোমবাতির আলোয় সোনালি রঙের দেখা যেত। আজ দেখা যাচ্ছে না, ঘরটা অন্ধকার। সুফিয়ানের মনটা বিষিয়ে উঠল। উদাসীন লাগছে নিজেকে। সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছিল। গতকাল রাতে তাকে বিরক্ত করেনি, আজ রাতেও আসেনি। হঠাৎ কি হলো তার? হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে। সোলেমান সুফিয়ানের ভাবমূর্তি দেখে বুঝতে পারল আজ ফারদিনা আসেনি। ঘর অন্ধকার। তার মন খারাপ। সুফিয়ানের ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল। মজিদ মিয়ার খবর পেয়েছেন? ও নাকি মরা মেয়েকে আবার মারছে। অদ্ভুত লোক। সুফিয়ান নতস্বরে বলল, হুঁ, আধপাগলা লোক। বাদ দে তার কথা। সুফিয়ানের কণ্ঠ ক্লান্ত। সোলেমান প্রসঙ্গ পাল্টাল। গলায় কাশি দিয়ে বলল, আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন? আমিও ভাবতেছি। আপনার মন উতালা। ভালোবাসেন তারে? সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছে। ভালোবাসা আমাকে বন্দি করেছে, আর সেই বন্দিশালার চাবিকাঠি ফারদিনার কাছে।